নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা পলিটির একটা টপিক, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সংবিধানের পার্টস অফ কনস্টিটিউশন, সংবিধানের ভাগ, সেই নিয়ে আলোচনা করব। এবং এটা এমন একটি টপিক যেখান থেকে মোটামুটি কোশ্চেন আসে, বেশ কমন একটা টপিক। এখান থেকে আমাদের পড়লে কোশ্চেন পাওয়া যায় এক্সামে। বেশ কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরি। মোটামুটি আমাদের সংবিধানের প্রাথমিক পর্যায়ে যখন সংবিধান রচিত হয় তখন 18টি পার্ট ছিল সংবিধানে। তো পরবর্তীতে আরো বাড়িয়ে সেটাকে 22টি অধ্যায় পার্ট করা হয়। ঠিক আছে, বেশ। তো এই যে 22টি অধ্যায় আছে বা পার্টস আছে, আমাদের এই 22টি মোটামুটি মনে রাখতে হবে। 22টি কেন মনে মনে রাখতে হবে? কারণ এর যে কোনো পার্ট থেকে কোশ্চেন আসতে পারে। এবং আসাটা যে খুব অস্বাভাবিক তা কিন্তু নয়, স্বাভাবিক, ভীষণই স্বাভাবিক। তো চলুন, পার্ট ওয়ানে বেসিক্যালি আছে যেটা, আমি এটা একটা বইয়েরই কপি নিয়েছি। এখানে দেখলাম সবকিছু মোটামুটি ডিটেলস দেওয়া আছে, আর আলাদা করে নোটস এর প্রয়োজন নেই। তো পার্ট 1-এ আছে যেটা অনুচ্ছেদ, মানে আর্টিকেল 1 থেকে 4 অব্দি আছে পার্ট 1-এর মধ্যে। আর এখানে কি আছে? ইউনিয়ন ও তার ভূখণ্ড সম্পর্কে। ইউনিয়ন ও তার ভূখণ্ড সম্পর্কে। যেমন এখানে লেখা আছে ভারতের রাজ্যক্ষেত্র, নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়ে পার্ট 1-এই আছে। ইত্যাদি বিষয়ের যে আর্টিকেলস গুলো সবকিছু পার্ট 1-এর মধ্যে আছে। সেকেন্ড সেকেন্ড হচ্ছে নাগরিকত্ব। তো নাগরিকত্ব, এটা নাগরিকদের বিভিন্ন অধিকার, এটা ঠিক নয়, এটা বিভিন্ন অধিকারের মধ্যে আহ না বলাই ভালো। এটা নাগরিকত্ব নিয়ে এই পার্ট 2টা ডিল করে, সিটিজেনশিপ। ঠিক আছে, বেশ। যেটা যেটা আর কি আর্টিকেল 5 to 11 এর মধ্যেই আছে। যেটা আর কি আর্টিকেল 5 to 11 এর মধ্যেই আছে। নেক্সট, আর্টিকেল 3, সরি, পার্ট পার্ট 3, যেটার মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আসে। ভীষণ ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল রাইটে তো ডিরেক্টলি দিয়েও দেয় কত আর্টিকেল থেকে কত আর্টিকেল অব্দি, 12 থেকে 35 নম্বর আর্টিকেল অব্দি আছে, যেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। এখানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, যেটাকে বাংলায় বলে। তো এই এর মধ্যে থেকে বলা যেতে পারে যে আমাদের 44th অ্যামেন্ডমেন্ট হয়, আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেখানে যেটা সম্পত্তির অধিকার ছিল 31st আর্টিকেলে, সেটাকে নিয়ে ওটাকে সাধারণ আইনে করা হয়, যেটা সম্পত্তির আইন যেটাকে বলি আমরা, সম্পত্তির অধিকার। সেটাকে 300A তে নিয়ে যাওয়া হয়েছে। তো ওটা আর এখন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না, বাতিল করা হয়েছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস তো আমরা আলাদাই একটা টপিক করবো। এটা এই যে 12 থেকে 35টার মোটামুটি সবকটাই আমাদেরকে মনে রাখতে হবে আর্টিকেল। তো আলাদা একটা এপিসোড হবে এই নিয়ে। তো পার্ট 4-এ কি আছে? পার্ট 4-এ আছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো বাংলায় বলে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহ। এটা 36 থেকে 51 অব্দি আছে, 36 থেকে 51 অব্দি আছে। এটা নিয়েও আলাদা একটা এপিসোড আমাদের করতে হবে, কারণ এই যে কতগুলো পার্ট আছে, পার্টের যে আর্টিকেল গুলো আছে, এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। বেশ। তো তারপর আমরা 4A তে যাব। 4A তে কি আছে? আহ 4A তে আছে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। তো এই যে 4A, ফান্ডামেন্টাল ডিউটিস, এটা আসলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আহ সং- আহ, সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছে 1976 সালে। ঠিক আছে। তো নাগরিকদের কর্তব্য বা মৌলিক কর্তব্য, মোটামুটি বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। হুম, বেশ। আহ এবারে পার্ট 5 আছে ইউনিয়ন সম্পর্কে লেখা। ইউনিয়ন সম্পর্কে লেখা আছে, ইউনিয়ন মানে কেন্দ্র সরকারি যে নির্বাহী বর্গ, যেটা আর কি মানে কার্য করতে প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, কন্ট্রোলার, রাজ্যের জেনারেল, সবকিছুই ইউনিয়নের মধ্যে চলে আসে, এবং অনুচ্ছেদ 52 থেকে 151-এর মধ্যে চলে আসে। বেশ। এবার কি পার্ট 6 এ রাজ্য ভিত্তিক সরকার বা আহ রাজ্য সমূহ বলা যেতে পারে। তো এখানে মোটামুটি যেমন আমরা ইউনিয়নে পড়লাম যে কেন্দ্র সরকারি নির্বাহী বর্গ ছিল, এখানে রাজ্য সরকারি নির্বাহী বর্গ থাকবে। ঠিক আছে।
তো এটা 152 থেকে 237। এখানে অনুচ্ছেদ 152 জম্মু ও কাশ্মীরকে সাধারণ রাজ্যের শ্রেণী থেকে মুক্ত করা হয়েছে, এটা বিশেষ রাজ্য হিসেবে তখন তকমা দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরকে। বেশ, এর কর্তব্য ক্ষমতা কি আছে, যেমন আমরা ইউনিয়নে যেমন বললাম যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ বা সেন্ট্রাল ক্যাবিনেট যেটা রাষ্ট্রপতি, তো এখানে ঠিক তারই সাবঅর্ডিনেট বলা ভুল, যে রাজ্য ভিত্তিক ভাবে যেমন হয় মুখ্যমন্ত্রী, অন্যান্য রাজ্যের আহ রাজ্য মন্ত্রীর পরিসভা, রাজ্যপাল, রাজ্য বিধানসভা, হাইকোর্ট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তো রাজ্যের পার্সপেক্টিভে এরাই তো আর কি টপ মোস্ট লেভেলে থাকে, পজিশনে থাকে রেসপেক্টিভ ফিল্ডে। বেশ, ভাগ 7 বা আমরা পার্ট 7 বলতে পারি। পার্ট 7-এ কি আছে? পার্ট 7-এ কি আছে? আম, আহ, প্রথম তফসিল বি অংশে রাজ্যসমূহ। মানে এখানে কি হয়, রাজ্য শাসন ব্যবস্থা 1956 সালে 7 নং সংশোধনের মাধ্যমে সংযোজিত হয় আর কি। আর এই যে পার্ট 7, এটা আমরা যদি এড়িয়েও যাই তাতে আমাদের অসুবিধা নেই, এটা আমাদের পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন কখনো আসে না। আর পার্ট 8-এ চলে আসছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। এগুলো আমাদের মনে রাখতে হবে, পার্ট 5 ইউনিয়ন, পার্ট 6 রাজ্য সমূহ, পার্ট 8-এ কেন্দ্রশাসিত অঞ্চল, এভাবেই মনে রাখতে হবে। আর পার্ট 9 আছে আসলে, পার্ট 9 আছে, 9A আছে, 9B আছে। পার্ট 9-এ কি আছে? পার্ট 9-এ আছে পঞ্চায়েত, যেটা আর কি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সালে সংযুক্ত করা হয় ভারতীয় সংবিধানে, এবং যাতে মোটামুটি 29টি বিষয় আছে, ঠিক আছে? বেশ, আবার 9A-তে চলে আসে, 9-এ তো পঞ্চায়েত বললাম, তো 9A-তে চলে আসে মিউনিসিপালিটি, যেটা 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992-তে সংযোজিত করা হয়েছে। বেশ, 9B সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি। তো এবারে 9B-তে কোঅপারেটিভ সোসাইটি। এবার পার্ট 10, যেটা আর কি অধ্যায় 10 বলা যেতে পারে, সেখানে তফসিলি ও উপজাতি এলাকা সম্পর্কে বলা আছে। দেখুন, ভাগ 10, অনুচ্ছেদ 244 থেকে 244 ক, তফসিলি অঞ্চল ও তফসিলি উপজাতি অঞ্চলের প্রশাসন সম্পর্কে বলা আছে। 11-এ কি আছে? কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, এটা 245 থেকে 263 অব্দি আছে বলা, কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবারে পার্ট 12 আমাদের এভাবেই মনে রাখতে হবে। অনেকের অনেক ট্রিক আপনারা করে নিতে পারেন নিজেদের সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে, সেটা করলে যার যেমন ট্রিক হয় তেমনটা করে নিতে পারেন। আমি আলাদা করে ট্রিক করার প্রয়োজন পড়েনি, বারংবার রিভাইজের মাধ্যমে এটা উইদাউট এনি ট্রিকই আমার মনে আছে, আমি সেভাবেই রাখতে পেরেছি। আপনারা আপনাদের মতো করে করতে পারেন। তো পার্ট 11-এ আমরা বললাম কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, আর পার্ট 12-এ চলে আসছে আর্থিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, এসব। কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব মন্ত্রণালয়ের নীতি, অর্থ কমিশন, এগুলো সবই চলে আসছে পার্ট 12-এর মধ্যে। আর এর মধ্যে অর্থ কমিশনের যে নিয়োগ 280 নম্বর ধারাতে আছে। বেশ, এবার পার্ট 13-এ কি আছে? ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য। অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, যেটা অনুচ্ছেদ 301 থেকে 307 অব্দি আছে। ভারতীয় রাজ্য ক্ষেত্রে সর্বত্র ব্যবসা ও বাণিজ্য আদান প্রদান সম্পর্কে আছে। আচ্ছা, পার্ট 14-এ কি আছে? পার্ট 14-এ আছে ইউনিয়নের ও রাজ্যের অন্তর্গত সার্ভিস, যেটা আমরা আর কি পিএসসি বা ইউপিএসসি মানে আইএএস, আইপিএস, এগুলোর মধ্যে সবকিছু চলে আসে, এবং কি ডাব্লিউবিসিএস ও চলে আসে, ঠিক আছে? এমনকি পিএসসি মিসলিনিয়াস ও চলে আসবে, সবকিছুই এই পার্ট 14-এর মধ্যে চলে আসে, ইউনিয়ন ও রাজ্যের অন্তর্গত সার্ভিসেস, ঠিক আছে? এবারে পার্ট 14-এ এটা ট্রাইব্যুনাল সমূহ। ট্রাইব্যুনাল বলতে কি হয়? ট্রাইব্যুনাল বলতে কি হয়, এখানে কি আছে, যেমন 323 ও 323B-তে আছে, 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়। কেন্দ্রীয়, রাজ্য, স্থানীয় সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত কোনো অভিযোগ বা বিতর্কের শুনানির জন্য একটি প্রশাসনিক ন্যায়পীঠ ভারতের সংসদ গঠন করবে। তার মানে বেসিক্যালি এই যে আইএএস, আইপিএস, আইএফএস
বা ডাব্লিউবিসিএস এনাদের যে বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তো তার জন্য একটা ট্রাইব্যুনাল তৈরি হয়। সেই ট্রাইব্যুনালে এদের সম্পর্কে পর্যবেক্ষণ করা হয় যে এই ব্যাপার, তার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এবার সেটা যদি সঠিক হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তো এগুলো হচ্ছে ট্রাইব্যুনালের কাজ। হুম খানিকটা আমরা কোর্টের মতো বলতে পারি, কিন্তু কোর্ট যেমন সাধারণ মানুষের বিষয়ে বিচার 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 করেন, তো ওখানে ট্রাইব্যুনালতে সাধারণ মানুষের বা সাধারণ বিষয়ে বিচারযোগ্য নয়। বেশ, এবারে চলে আসবো আমরা পার্ট 15-এ। পার্ট 15 আছে, হ্যাঁ, নির্বাচন সংক্রান্ত বা আমাদের ইলেকশন। ইলেকশন কমিশনের মধ্যেও এটা এটা চলে আসে, ইলেকশন কমিশনের মধ্যে চলে আসে পার্ট 15। এটা 324 থেকে 329 নম্বর ধারা। এবার এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট, যেটা নির্বাচন কমিশন 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশনের গঠন হয়। এটাও খুব মনে রাখার মতো একটা পয়েন্ট। এবারে কি আর্টিকেল, সরি, পার্ট 16, তফসিলি জাতি, উপজাতি ও অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা। তফসিলি জাতি, উপজাতি ও অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা। এটাকে যদি আমি এভাবে বলি, নির্দিষ্ট শ্রেণীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, সেটাও আমরা আমাদের মতো করে বলতে পারি। যেমন তফসিলি জাতি থাকে, তার মধ্যে তফসিলি উপজাতি, ইঙ্গ ভারতীয়, অ্যাংলো ইন্ডিয়ান বলতে ইঙ্গ ভারতীয়দেরকেই বোঝানো হয়। পার্ট 17-এ চলে আসে ভাষা সমূহ। আর্টিকেলটা মনে রাখা দরকার, 343 থেকে 351 সরকারি ভাষা বা ভাষা সমূহ। পার্ট 18 হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা 352 থেকে 360, ঠিক, 352 থেকে 360। এবার জরুরি অবস্থাতে বেশ কতগুলো আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, যেমন 352-তে আসে বৈদেশিক আক্রমণ, 356-তে আসে রাষ্ট্রপতির শাসন, 56 বা 65, আর 360-এ আসে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এই বিষয়গুলো আর্টিকেল যখন পড়া হবে তখন আমরা বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করব। এবারে আর্টিকেল 19 চলে আসছে মিসলেনিয়াস বা বিবিধ ক্ষেত্রাবলী, যেটাকে বলা হয়। তো তার অর্থ কি, যে এটা আছে 361 থেকে 367 অনুচ্ছেদের মধ্যে। আর সরকারি কাজের জন্য ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালের রেহাই লাভ। হুম এখানে এভাবে দেওয়া আছে, কিন্তু কিছু কিছু বইতে বিবিধ ক্ষেত্রাবলী বা মিসলেনিয়াস বলেও দেওয়া থাকে। হুম তো এইটা একটা ভালো, এই বইটাতে দেওয়া আছে এভাবে যে সরকারি কাজের জন্য ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি বা রাজ্যপালের রেহাই লাভ। এটা কোন পার্টের মধ্যে অন্তর্গত, কোন পার্টের অন্তর্গত, সেটা পার্ট 19 বলতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, পার্ট 20 এটা সংবিধানের সংশোধন, যেটা 368 নম্বর আর্টিকেলে আছে। পার্ট 20 সংবিধানের সংশোধন সংক্রান্ত যে ব্যবস্থা ব্যবস্থাদি। আচ্ছা, পার্ট 21 লেখা আছে যে অস্থায়ী, পরিবর্তনকালীন ও বিশেষ উপবন্ধ। এবার এই যে তিনটে শব্দের মধ্যে অনেক কিছু বলা হয়েছে। এই বইটিতে একটু ডিটেলস দেওয়া আছে, সব বইতে এত ডিটেলস দেওয়া থাকে না। যেমন এখানে বলা হয়েছে 369 পার্লামেন্টকে, মানে আর্টিকেল 369 পার্লামেন্টকে সাময়িকভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, দারুণ ইম্পর্টেন্ট আর্টিকেল, ডিরেক্টলি পরীক্ষায় আসে। কত নম্বর আর্টিকেলের কত নম্বর আর্টিকেল পার্লামেন্টকে সাময়িকভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়েছে? 369। আচ্ছা, এবারে 370, আর্টিকেল 370, যেটা সম্পর্কে আমরা সিনেমাও বেরিয়েছে, আমরা অনেক কিছু দেখেছি 2019-এ 31 অক্টোবর, যখন আর কি 370 রদ করা হলো জম্মু কাশ্মীরের উপর দিয়ে, এবং এটাকে লাদাখ এবং জম্মু কাশ্মীর বলে দুটো ইউনিয়ন টেরিটরি করা হলো। তো এটাতে কি ছিল যে 370-এ জম্মু ও কাশ্মীরের জন্য অস্থায়ী বিশেষ বিধান আছে, যেমন উক্ত রাজ্যের জন্য পার্লামেন্ট সাধারণত আইন প্রণয়ন করতে পারে না। তো তেমনটা এখন আর নেই, এখন এগুলো সবই রদ হয়ে গেছে। এমনকি অনুচ্ছেদ 371A, 371B, 371C, D, E, F, G, H, I মহারাষ্ট্র, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়ার জন্য বিশেষ বিধান। এই রাজ্যের জন্য বিশেষ বিশেষ কিছু বিধান আছে। বেশ, আচ্ছা, এবার আর্টিকেল 22 তে আছে সংক্ষিপ্ত নাম, হিন্দি ভাষায় যে প্রাধিকৃত পাঠ, অথরিটেটিভ টেক্সট ও নিরসন। তো এটাতে কি আছে, সংক্ষিপ্ত নাম বলতে অনুশিরোনাম, যেটাকে বলে শর্ট টাইটেল বলা যেতে পারে।
তারপরে সংবিধানের প্রবর্তন ও অনুচ্ছেদ বাতিলকরণের তালিকা, এই সবকিছুই আছে এই ভাগ 22-তে, পার্ট 22-তে। তো এখান থেকে আমরা পার্টগুলো পড়লে আমাদের আশা করি হয়ে যাবে। বেশ, আমরা আরেকটি টপিক আজকে আলোচনা করব। দেখুন, এগুলো সম্পূর্ণই মনে রাখার বিষয়। মনে রাখতেই হবে বিষয়গুলো, মনে না রাখলে হবে না। আর যেভাবে মনে রাখলে সুবিধা হয় সেভাবে আপনারা আপনাদের মতো করে মনে রাখতে পারেন, কিন্তু বিষয়গুলো থেকে কোশ্চেন আসে এটা মোটামুটি 100% শিওর হয়ে যান, এবং এই বিষয়গুলো এভাবেই পড়তে হবে। আচ্ছা, এবার আজকে আমরা পড়বো তফসিল থেকে। তফসিলকে ইংলিশে বলে শিডিউল। তো প্রারম্ভিক ভাবে যেমনি পাঠের কথা আমি বললাম 18টি পাঠ ছিল, এখন বর্তমানে 22টি আছে, তেমনি তফসিল প্রারম্ভিক ভাবে 8টি ছিল, এখন আছে 12টি। বেশ, তো আমরা 12টি তফসিল আছে, শিডিউল আছে, তো এগুলো মুখস্থ করা এমন কিছু খুব টাফ কোনো ব্যাপার নয়, সহজেই মনে রাখা সম্ভব, এবং বারংবার রিভাইজের মাধ্যমে পরীক্ষা এলে সেগুলো সঠিক আনসার দেওয়া সম্ভব। তো চলুন শুরু করা যাক। তফসিল, যে প্রথম তফসিল যে বিষয়টা আছে সেখানে রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা আছে। রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চল মানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে যা যা বিষয় আছে সেই সব ফার্স্ট শিডিউলের মধ্যে আসবে। দ্বিতীয় তফসিল কি মাহিনা ও ভাতা। তো কার কত মাইনে হবে, কার কত ভাতা পাবে, সবকিছু দ্বিতীয় তফসিলের মধ্যে আসবে। তৃতীয় তফসিলে কি আছে, সংসদ মন্ত্রীবর্গ বিচারপতিদের শপথ গ্রহণ। সংসদ মন্ত্রীবর্গ বিচারপতিদের শপথ গ্রহণ, তো ব্যাপারটা আগে মাইনে সেট হয়ে যাচ্ছে, তারপরে শপথ হচ্ছে। ঠিক আছে, বেশ। আর কারণ আমরা দেখুন চাকরিতে জয়েন করার আগে মাইনে নিয়ে উদ্বেগ প্রকাশ করি, মাইনে টাইনে সেটেল করে নিই, তারপরে কাজ শুরু করি, তো এখানেও তেমনি হচ্ছে। চতুর্থ তফসিল কি আছে, রাজ্যসভার আসন বিন্যাস। পঞ্চম তফসিল কি আছে, তফসিলভুক্ত অঞ্চল ও তফসিলভুক্ত উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ। তো এটা অ্যাজ ইট ইজই লার্ন করতে হবে। চতুর্থ তফসিলে আমরা যেমনটা বললাম, রাজ্যসভার আসন বিন্যাস। পঞ্চম তফসিলে তফসিলভুক্ত অঞ্চল ও তফসিলভুক্ত উপজাতিদের শাসন প্রশাসন। ষষ্ঠ তফসিলে আছে কি উত্তর পূর্বাঞ্চল, মানে নর্থ ইস্ট, আমাদের যেটা এই আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই যে অঞ্চলগুলোতে উপজাতি এলাকার প্রশাসন। সপ্তম তফসিলে আছে কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস। কেন্দ্র তালিকা আছে, রাজ্য তালিকা আছে, যৌথ তালিকা আছে, এটা সপ্তম তফসিলে। অষ্টম তফসিলে আছে 22টি ভাষা, মানে সংবিধানে উল্লেখিত যে 22টি ভাষা সেটা সম্পর্কে লেখা। নবম তফসিল, এটা আর কি পরবর্তীতে সংযোজিত করা হয়েছে ফার্স্ট সংবিধান সংশোধনীর মাধ্যমে 1951 সালে। এখানে আছে বিশেষ কিছু আইন ও নির্ধারণী, অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস, বিশেষ কিছু আইন ও নির্ধারণী। আর দশম তফসিলে আছে দল ত্যাগ বিরোধী আইন, যেটা 52তম সংবিধান সংশোধন 1985 দ্বারা সংযোজিত। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। একাদশ তফসিলে আছে কি পঞ্চায়েত, নগরপালিকা, বিভিন্ন, এটা এইভাবে অনেক সময় দেখা যায়, নগরপালিকা আইন, যেটা কি আহ একাদশ তফসিলের চলে আসবে, বা মিউনিসিপালিটির মধ্যে চলে আসে। নগরপালিকা নর্মালি মিউনিসিপালিটি, পঞ্চায়েতের মধ্যে নয়, মিউনিসিপালিটির মধ্যে দ্বাদশ তফসিলে আসবে। তো একাদশ তফসিলে পঞ্চায়েত, 73তম সংবিধান সংশোধনী 1992। 29টি বিষয় আছে, একটু আগেও আমরা পড়েছি, পার্ট 9-এ পড়েছি। দ্বাদশ তফসিলে মিউনিসিপালিটি, 74 নম্বর সংবিধান সংশোধনী 1992, আর এখানে 18টি বিষয় আছে। দেখুন, এই বিষয়গুলোতে খুব একটা যে বোঝার বিষয় আছে তা কিন্তু নয়, তবে একদম অবুঝের মতো তো পড়া যাবে না, একটু বুঝে নিতে হবে, আর কি বিষয়গুলো মুখস্থ করতে হবে এবং বারংবার রিভাইজ করতে হবে, তবে পরীক্ষায় কোশ্চেন এলে পারা সম্ভব। এগুলো এরকমই, আমাদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে কি পড়তে হবে সেটা দেখানো বা সেটা নিয়ে আলোচনা করা। তো আশা করি সে কাজটা আমরা করছি, আপনারা দেখবেন, উপকৃত হলে আমরাও, আমাদেরও ভালো লাগবে, এটাই আমাদের পাওয়া আর কি। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।